দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। করোনার প্রভাবে ব্যাংকের পরিচালন মুনাফা কমে গেছে প্রায় 25 থেকে 35% পর্যন্ত। রেকর্ড $18 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, রিজার্ভ ছাড়িয়েছে $36 বিলিয়ন। এলসির মাধ্যমে দেশে বৈধ পথে আমদানি হলো 24 কেজি স্বর্ণ, জুয়েলারিতে নতুন সম্ভাবনার হাতছানি। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। করোনার চাপে দেশের প্রায় সব ব্যাংকের পরিচালন মুনাফা কমে গেছে। প্রথম 6 মাসের হিসেব বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বেশিরভাগ ব্যাংকের মুনাফা গড়ে 25 থেকে 35% পর্যন্ত কমে গেছে। বিদ্যমান পরিস্থিতিতে বছর শেষে মুনাফার এই চিত্র আরও খারাপ হবার আশঙ্কা করছেন ব্যাংকাররা। সৌরভ রহমানের রিপোর্ট। ঋণের সুধার এক অঙ্কের ঘরে নামলে আয় কমবে তা জানা ছিল আগে থেকেই, তবে জানা ছিল না শুধু মহামারীর কথা, যা 3 মাসেরও বেশি সময় স্থবির করে রেখেছিল দেশের ব্যবসা বাণিজ্যকে। ফলাফল স্পষ্ট, অর্থনীতিতে নগদ অর্থের যোগান দেয়া ব্যাংকের হিসেবের খাতায়। সরকারি বেসরকারি মিলিয়ে দেশের 25টি বাণিজ্যিক ব্যাংক থেকে পাওয়া জুন শেষের হিসেবে দেখা যাচ্ছে 3/4 ব্যাংকের পরিচালন মুনাফাই কমেছে বছরের প্রথম 6 মাসে আগের বছর একই সময়ের চেয়ে। আগে 11-12% চার্জ করা হতো, সেটা কিন্তু এখন 9% নেমে গেছে। সেভাবে ইন্টারেস্ট ইনকাম কমে যাবে। এট দ্য সেম টাইম কোভিড এর জন্য আপনারা দেখেছেন ট্রেড কিন্তু অনেক কমে গেছে। আপনার ইম্পোর্ট কমে গেছে, এক্সপোর্ট কমে গেছে, সাথে সাথে আবার রেমিটেন্সেরও একটা ভ্যালু কিছু ইম্প্যাক্ট হয়েছে। ওভারঅল বিজনেস অ্যাক্টিভিটিসও কমে গেছে। তো সবকিছু মিলিয়ে আসলে এই জুন এন্ডিং এ যখন আমরা দেখছি যে আমাদের করসপন্ডিং পিরিয়ড 2019 আমাদের অপারেটিং প্রফিট কমেছে এবং আগামীতে কিন্তু এটা কিন্তু আরো কমতে পারে। হিসেব বলছে প্রথম 6 মাসে আগের বছরের চেয়ে প্রবালীর পরিচালন মুনাফা কমেছে 135 কোটি টাকার মতো। একই সময়ে 32% পরিচালন মুনাফা কমেছে সাউথ ইস্ট ব্যাংকের। সোশ্যাল ইসলামিকের ক্ষেত্রে এই হার 37%। 330 কোটি টাকা থেকে নেমে এই সময়ে এক্সিম ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে 317 কোটি টাকায়। আল আরাফার পরিচালন মুনাফা কমেছে 95 কোটি টাকার মতো। এনসিসি ব্যাংক পরিচালন মুনাফা করেছে 290 কোটি টাকা, যা আগের বছর একই সময় ছিল 365 কোটি টাকা। শাহজালালের পরিচালন মুনাফা হয়েছে 247 কোটি টাকা, মার্কেন্টাইলে 243 কোটি। বছরের ব্যবধানে ন্যাশনালের পরিচালন মুনাফা কমেছে 62 কোটি টাকার মতো। যমুনার পরিচালন মুনাফা হয়েছে 280 কোটি টাকা, যা আগের বছর একই সময় ছিল 310 কোটি টাকা। ওভারঅল ফরেন এক্সচেঞ্জ ব্যবসাটা হয়নি। তারপরে আপনার ওভারঅল ব্যবসার গতি চলতে এসছে 9-6 কারণে স্প্রেড কমে গেছে। সব কিছু মিলে অ্যাট দ্য ইয়ার এন্ডে আমরা যা এটা দেখবো যে আসলে আমাদের ওইভাবে কাজ। তবে এই পরিস্থিতি সবাইকে মানতে হবে, এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ চাই। পরিচালন মুনাফা বেড়েছে এমন তালিকায় প্রথম দিকেই আছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। প্রথম 6 মাসে পরিচালন মুনাফা প্রায় দ্বিগুণ হয়েছে রূপালীর। 200 কোটি টাকার মতো পরিচালন মুনাফা বেড়েছে অগ্রণীর, যদিও তা বছরের শুরুতে ঠিক করা লক্ষ্যের থেকে কম বলে জানিয়েছেন প্রধান নির্বাহীরা। এই যে প্রফিটটা হয়েছে, যদিও টার্গেটের চেয়ে আমাদের পিছনে আসি, কিন্তু মার্চ পর্যন্ত কিন্তু আমরা আমাদের টার্গেটের চেয়েও বেশি ছিলাম। মার্চে আমাদের সবগুলো ইন্ডিকেটরসগুলোই কিন্তু ভালো ছিল। এই কোভিডের একটা এফেক্ট এসছে, ফলে আমাদের প্রফিট কিছুটা গতি কমেছে, কিন্তু গতবারের চেয়ে ভালো হচ্ছে। দের ইজ দ্য হার্টেনিং নিউজ। তবে খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন আর কর পরিশোধের পর বছর শেষে নিট মুনাফার পরিমাণ অনেক নিচে নেমে আসবে বলে মনে করেন প্রধান নির্বাহীরা। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রবাসী আয়ে আবারও রেকর্ড হলো। সদ্য বিদায়ী অর্থ বছরে সর্বোচ্চ $18 বিলিয়ন বেশি অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা, যা আগের অর্থ বছর থেকে 10.85 বেশি। আর রেমিটেন্সের শক্ত প্রবাহে চড়ে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ পৌঁছে গেছে $36 বিলিয়ন। কিন্তু এমন শক্তিশালী অবস্থা কি টেকসই হবে? কি বলছেন বিশেষজ্ঞরা, জানাচ্ছেন হিরজুন মিরা। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স। করোনা সংকটে গেল 2 মাসে ভাটা টান দেখা গেছে এই খাতটিতে। তবে অর্থ বছরের শেষ মাসে আবারও গতি ফিরেছে রেমিটেন্স প্রবাহে, যার উপর ভর করে রেকর্ড ছুঁয়েছে প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2019-20 অর্থ বছরে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ $1820 কোটি, যা 2018-19 অর্থ বছরের চেয়ে 10.85 বেশি। অনেকেই দেশে ফিরে আসবে, সেই জন্য তারা তাদের টাকা পাঠিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে এটা তাদের সঞ্চিত অর্থ, এবং এটা কিন্তু একটা রিজার্ভ পুল থেকে আসছে, যেটা ভবিষ্যতের জন্য অতখানি সুসংবাদ নয়। মধ্যপ্রাচ্য এবং
ইস্ট এশিয়ান অর্থনীতিগুলো এখন সচল হওয়া শুরু করেছে। এছাড়া ইউরোপেও যেসব দেশ থেকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র হলেও সব মিলে একটা মোটা অঙ্কের রেমিটেন্স আসতো যুক্তরাজ্য, ইতালি, জার্মানি এসব দেশ থেকে, তাদের অর্থনীতিও ঘুরে দাঁড়ানো শুরু করেছে, কারণ এইসব দেশে করোনার সংক্রমণকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অর্থ বছরের জুন মাসে পাঠানো রেমিটেন্সের পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় $183 কোটি। গত বছরের জুন মাসে যা ছিল প্রায় $137 কোটি। হিসেব বলছে প্রবাসীদের পাঠানো আয়ের 60% এসেছে মধ্যপ্রাচ্যের তেল নির্ভর অর্থনীতির 6টি দেশ থেকে, যা সামনের দিনে অব্যাহত থাকবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্য খুবই হুমকির মুখে আছে তেলের দাম কমে যাওয়াতে, এবং সেখানে ব্যাপক শ্রমিক ছাঁটাই চলছে এবং ব্যাপক সংখ্যক বাংলাদেশি সেখান থেকে দেশে ফিরে আসবে। বাংলাদেশি শুধু একক নয়, ভারতীয়, নেপালি, পাকিস্তানি, ইজিপশিয়ান, এরা সবাই কিন্তু এখন ঘরমুখী হচ্ছে। তো এই যে ইন্টারন্যাশনাল যে ট্রেন্ডটা মিডল ইস্ট থেকে বিশেষ করে যেটা হচ্ছে, এটা আমাদেরকে একটা ঋণাত্মক প্রবাহের দিকে ঠেলে দেবে আগামী মাসগুলোতে। রেকর্ড ছাড়িয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও। 2 জুলাই পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $3,600 কোটি। রিজার্ভ বাড়াটা হচ্ছে দুর্বল অর্থনীতির লক্ষণ। রিজার্ভ বাড়ার মূল কারণটা হচ্ছে যে আমাদের অভ্যন্তরীণ অর্থনীতিটা অনেকভাবেই ব্যাহত হচ্ছে, ফলে আমদানি কার্যক্রম থেমে গেছে এবং কমে আসছে, এবং সেটার কারণে রিজার্ভ বাড়ছে। এখানে রেমিটেন্সের অবদানের চেয়ে বড় অবদান ছিল এশিয়ান উন্নয়ন ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা সংস্থা, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, আইডিবি এবং ইদানিংকালে বিশ্ব ব্যাংক, এদের কাছ থেকে মোটা অঙ্কের একটা নগদ বাজেট সহায়তা পাওয়া গেছে, যেটার ফুল ডিসবার্সমেন্ট হয়ে গেছে। করোনার প্রভাবে বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতার ফলে চলতি বছর বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ 22% কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রথমবারের মতো বৈধভাবে স্বর্ণ আমদানি হলো বাংলাদেশে। দুটি প্রতিষ্ঠান মিলে প্রায় 24 কেজি স্বর্ণ আমদানি করেছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে দুবাই থেকে 10.5 কেজি স্বর্ণ এনেছে জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড। স্বর্ণ অলংকার হিসেবে যেটি নারীদের পছন্দের শীর্ষে রয়েছে। শুধু অলংকারই নয়, নিরাপদ বিনিয়োগ হিসেবেও এর কদর রয়েছে বিশ্বব্যাপী। বাংলাদেশ জুয়েলার্স সমিতির হিসেবে দেশে প্রতি বছর 20 থেকে 25 টন স্বর্ণের চাহিদা রয়েছে, যা পূরণে ব্যাগেজ রুল পদ্ধতির পাশাপাশি স্বর্ণ আসত অবৈধ পথেও। তবে এবার প্রথমবারের মতো স্বর্ণ আমদানি হলো দেশে 30 জুন, যার প্রথম চালান এনেছে জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড। আমরা 11 কেজির অফিসিয়ালি অর্ডার পেয়েছিলাম। আমরা যে টাকার পরিমাণ ওনাদেরকে পাঠিয়েছিলাম, গোল্ডের রেট বেড়ে যাওয়াতে আমরা 10.5 কেজি মাল হলো আমদানি করতে পারলাম, এবং এটা আমরা দুবাই থেকে এই শিপমেন্টটা হলো এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে দুবাই থেকে শিপমেন্টটা হলো। বৈধ পথে স্বর্ণ আমদানি করতে গেল বছর ডিলার নিয়োগের জন্য সার্কুলার দেয় বাংলাদেশ ব্যাংক। সার্কুলারের প্রেক্ষিতে 50টি প্রতিষ্ঠান ও বেশ কিছু ব্যাংক আবেদন করলেও সব শর্ত পূরণ না হওয়ায় মাত্র একটি ব্যাংক ও 18টি প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য 2 বছর মেয়াদী লাইসেন্স দেয়া হয়। এদের মধ্যে 2টি প্রতিষ্ঠান স্বর্ণ আমদানি করেছে এখন পর্যন্ত। ডায়মন্ড ওয়ার্ল্ড এবং আরুষা গোল্ড কর্পোরেশন 11,000 যথাক্রমে 11,000 গ্রাম এবং 14,000 গ্রাম স্বর্ণ আমদানি করেছে, এবং পরবর্তী সময় এখনো অন্য কোনো প্রতিষ্ঠান আর আমদানির ক্ষেত্রে আমাদের কাছে কোনো ডকুমেন্ট করেনি। ভবিষ্যতে যদি এই যে 18টা প্রতিষ্ঠান 19টা প্রতিষ্ঠানের মাধ্যমে যে আমদানি করা হবে, তারপরেও যদি দেখা যায় যে আরো অধিক প্রতিষ্ঠান এনলিস্টমেন্ট করার প্রয়োজন আছে, তখন বাস্তবতা নিরিখে তখন করা হবে। বৈধ পথে স্বর্ণ আমদানির অনুমতি মেলায় দেশীয় জুয়েলারি শিল্পের প্রসার হবে, যা গুরুত্বপূর্ণ অবদান রাখবে সরকারের রাজস্ব আয়ে, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। সরকারের যদি পৃষ্ঠপোষকতা এই শিল্পের জন্য থাকে, তাহলে এই খাত থেকে সর্বনিম্ন ট্যাক্স এবং ভ্যাট মিলিয়ে 500 কোটি টাকায় এই অর্থ বছরের মধ্যে সরকার পাবে। আরেকটা জিনিস আপনাকে জানাতে চাই, সেটা হলো যে যদি
সরকার বন্ড ফ্যাসিলিটি সহজীকরণ করে দেয়, তাহলে বন্ডের মাধ্যমে স্বর্ণ আমদানি করে এখানকার স্বর্ণ শিল্পীর মাধ্যমে স্বর্ণ অলংকার তৈরি করে রপ্তানি এই অর্থ বছরের মধ্যেই করা সম্ভব। এটা একটা শিল্পে রূপান্তরিত হবে এবং আপনাকে আমি বলতেছি যে এই শিল্প ছোট আকারে হবে না, কিন্তু এর টার্নওভার হবে মিনিমাম 20,000 কোটি টাকা টার্নওভার হবে। যদি বৈধভাবে স্বর্ণ আমদানি হয়, আমি এক বাক্যে বলতে পারি যে এর প্রভাবটা ক্রেতারা 3 থেকে 4,000 টাকা বেনিফিটেড হবে। আমদানি শুরু হওয়ায় ব্যাগেজ রুলসের আওতায় 200 গ্রাম পর্যন্ত স্বর্ণ আমদানির সুযোগ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বন্ধ ঘোষণা করা পাটকল শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস কথা জানান। এর আগে গণভবনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান তিনি। মুখ্য সচিব বলেন, যাদের পাওনা 2 লাখ টাকার কম তারা শতভাগ টাকা নগদে পাবেন, বাকিদের পাওনার 50% নগদ দেওয়া হবে। আমাদের যেই বর্তমানে প্রায় 25,000 শ্রমিক কর্মচারী ভাই বোনেরা আছে, তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকার কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। একটি হচ্ছে অনধিক 2 লক্ষ টাকা যারা আছে তাদেরকে সম্পূর্ণ শতভাগ তাৎক্ষণিকভাবে দিয়ে দেওয়া হবে। 2 লক্ষের অধিক যারা আছে পাবে, এর ভিতরে 50% নগদ এখনই দেওয়া হবে, আর বাকিটাও 50% মাননীয় প্রধানমন্ত্রী এখনই দিতে চান, তবে শ্রমিকদের কল্যাণের কথা চিন্তা করে উনি ভিন্ন একটি পদ্ধতি অনুসরণ করার সদয় নির্দেশনা দিয়েছেন। সেটি হচ্ছে অবশিষ্ট যে 50% টাকা আছে সেটি সঞ্চয়পত্র কিনে তাদেরকে দেওয়া হবে। সপ্তাহের শেষ দিন নেতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসএক্স 2 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 3,986-তে। লেনদেন হয়েছে 81 কোটি টাকার, দর বেড়েছে 24টি কোম্পানির, কমেছে 36টির, আর অপরিবর্তিত রয়েছে 213টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। নতুন অর্থ বছরের সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল সূচকের সামান্য পতনে শেষ হয়েছে আজকের লেনদেন, যার কারণ ইনস্টিটিউশনাল বায়ার্সের অভাব এবং কারেন্ট ফ্লোর প্রাইস লিমিটেশন, যা বিনিয়োগকারীদের শেয়ার সেলিংয়ে বাধা দিয়েছে। আজকে টার্নওভারে লিড করে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর অ্যাট 50.88%, যা গত দিনের তৃতীয় কার্যদিবসের তুলনায় 0.05% কম, followed by bank and fuel and power sector at 14.13% and 9.33% respectively. আজকে মোস্ট ট্রেডেড স্টকসের মধ্যে পড়ে বেক্সিমকো ফার্মা, BSCCL, ইন্ডো বাংলা ফার্মা অ্যান্ড সেন্ট্রাল ফার্মা রেসপেক্টিভলি। টয়োটাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এখন টেসলা। কোম্পানিটির বাজার মূল্য এখন $210 বিলিয়ন মার্কিন ডলার। সাশ্রয়ী দামে বৈদ্যুতিক গাড়ি সরবরাহ করে আলোচনায় আসা টেসলা দ্রুতই বিশ্বের গাড়ি নির্মাণ শিল্পকে বদলে দিতে যাচ্ছে বলে আভাস দিয়েছেন বাজার বিশ্লেষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাশ্রয়ী পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি তৈরিতে সবার চেয়ে এগিয়ে মার্কিন প্রতিষ্ঠান টেসলা। 2003 সালে যাত্রা শুরু করলেও লাভের মুখ দেখেনি গেল বছর পর্যন্ত। গেল বছর কম দামে মডেল 3 বাজার আনার পর থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে টেসলা। এমনকি চলতি বছরের প্রথম প্রান্তিকে করোনা সংক্রমণের মধ্যেও মুনাফা ধরে রেখেছে তারা, যার হাওয়া লেগেছে মার্কিন পুঁজিবাজারে টেসলার দামেও। বুধবার কোম্পানিটির শেয়ারের দর 5 ভাগ বেড়ে দাঁড়ায় $1,133। সব মিলিয়ে চলতি বছরের প্রথম 6 মাসে টেসলার শেয়ারের দর বেড়েছে 163 ভাগ। এতেই জুটে গেছে সবচেয়ে মূল্যবান গাড়ি নির্মাতার খেতাব। It's another massive achievement for Musk in everything that Tesla's done on the EV market. I mean, we're talking about $1 trillion industry that's only 3% penetrated today. Right now, it's Elon Musk and Tesla's world, and everyone else is paying rent when it comes to the EV market. And I think you're seeing the scarcity value continue to drive that stock higher, especially as deliveries look strong even in a COVID-19 pandemic. গেল বছর টেসলা মোট 3,67,000 গাড়ি বিক্রি করেছে, আর চলতি বছর 5 লাখ গাড়ি বিক্রির ঘোষণা দিয়েছে।
বর্তমানে টেসলার বাজার মূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় $209 বিলিয়ন, যা টয়োটার চেয়ে প্রায় $6 বিলিয়ন বেশি। যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস এবং ফোর্ড মোটরের চেয়ে এই মূল্য 3 গুণ বেশি। I think it's symbolic of just what Tesla's become globally, that it's really started to transform the auto industry, and especially on the EV market. And I think more and more investors continue to value this more as a tech stock or even a disruptive technology stock rather than a traditional automaker. And I think it's a sea change that's going on, and it's definitely a bit some scary prospects for the likes of Ford, GM, and others as they try to catch Tesla. And even in Europe, you look at Mercedes, BMW, Porsche trying to catch Tesla, which right now continues to be miles ahead of competition on the EV market. যদিও গাড়ি নির্মাণ শিল্পে এখনও সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান টয়োটা। গেল বছর 1 কোটির বেশি গাড়ি সরবরাহ করেছে জাপানি এই প্রতিষ্ঠানটি। রাজস্বের পরিমাণ $281 বিলিয়ন, যেখানে টেসলার রাজস্ব মাত্র $24 বিলিয়ন। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।